তো সব ভুলে যাবা, আবার নতুন করে পড়তে হবে। তো সেটা আমি এটা চিন্তা করে যে আপাতত তাহলে 4 2 এর ক্লাসগুলো শুরু করি। তারপরে হচ্ছে 4 1 এর ক্লাসটা শুরু করব। ঠিক আছে? এখন আ যেটা হচ্ছে এইটার সিলেবাসটা হচ্ছে আ আমি একটু দেখাই তোমাদের। দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখানে সিলেবাসটা যেটা আছে ইন্ট্রোডাকশন টু হর্টিকালচার ক্রপস অফ বাংলাদেশ, এখানে বিভিন্ন রকমের হচ্ছে যে হর্টিকালচারাল ক্রপস যেগুলো আছে, যেমন হচ্ছে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, সেইগুলোর সম্পর্কে একটা বর্ণনা এবং তাদের বিহেভিয়ার গুলো কিরকম, রেসপিরেটরি প্যাটার্ন, ইথিলিন প্রোডাকশন রেট, পেরিশিবিলিটি, কোয়ালিটি ফ্যাক্টর, এই জিনিসগুলো আছে এখানে। তারপরে আছে যে প্রি হারভেস্ট কিছু ফ্যাক্টর আছে যেগুলো পোস্ট হারভেস্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। প্রি হারভেস্ট ফ্যাক্টর গুলোর ভিতরে ধরো ম্যাচুরিটি ইন্ডেক্স, এটা তো তোমরা হর্টিকালচারে পড়ছো, তাই না? তারপরে হচ্ছে যে কিছু ফিজিওলজিক্যাল বিহেভিয়ার আছে যেগুলো প্রি হারভেস্টের সময় না জানলে পোস্ট হারভেস্টের ট্রিটমেন্টটা ঠিক করা যাবে না। যেমন কিছু আছে যে ইথিলিন প্রোডাকশন রেট হাই, আবার কিছু আছে ইথিলিন প্রোডাকশন রেট অনেক কম। তো সেই ক্ষেত্রে যদি আমরা ওই প্যাটার্ন গুলো জানি তাহলে ওই কন্ট্রোলিং বিষয়গুলো আসবে এবং কন্ট্রোল করতে পারলে তখন ফ্রুটস এন্ড ভেজিটেবলস গুলো ফ্রেশ রাখা যাবে। তারপরে হচ্ছে যে ইউনিট অপারেশনস কিছু আছে, ইউনিট অপারেশন গুলো কিভাবে ইনভলভ করা যায়, যেমন হারভেস্টিং থেকে একেবারে তোমার খাবার টেবিল পর্যন্ত যেটা আছে, যে যে অপারেশন গুলো আসবে সেই ইউনিট অপারেশন গুলো আসবে। তারপরে হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড মেথডস অফ প্রিজার্ভেশন অফ দিস ক্রপ, এটা হচ্ছে যে ধরো যে এই ক্রপস গুলো প্রিজার্ভেশন করতে যে প্রিন্সিপাল মেথড গুলো নরমালি ইউজ করা হয় সেই মেথডস গুলো আসবে এখানে। তারপরে আছে কমোডিটি ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট গুলো আমরা জানবো শুধুমাত্র পোস্ট হারভেস্ট যে ফ্রেশ প্রডিউস গুলো আছে, যেমন ফ্রুটস এন্ড ভেজিটেবলস, আমরা এই কোর্সের ভিতরে আসবে কিছু ফ্রুটস এন্ড ভেজিটেবলস এবং সাথে স্পাইসেস কিছু আসবে, যেমন টি, কফি, কোকো এবং হচ্ছে সাথে কিছু স্পাইসেস আসবে যেগুলো হর্টিকালচারাল কমোডিটি। তো সেইগুলোর যে ট্রিটমেন্ট গুলো আছে সেই ট্রিটমেন্ট গুলো হচ্ছে আসবে, এটা হচ্ছে তোমার এই কমিউনিটি ট্রিটমেন্ট। তারপরে হচ্ছে যে ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, এটা কি কি ফিজিওলজি আছে, যেমন রেসপিরেশন, ট্রান্সপিরেশন, ইথিলিন প্রোডাকশন ডিউরিং পোস্ট হারভেস্ট সিস্টেম এন্ড অবশ্যই ট্রান্সপোর্টেশনের সময়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে পোস্ট হারভেস্ট ডিজিজ অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, যে ডিজিজ গুলো হয় এটা প্রি হারভেস্ট থেকে শুরু করে পোস্ট হারভেস্টের পরেও, এবং হারভেস্টের পরে কিছু ডিজিজ যেমন হচ্ছে চিলি ইনজুরি হয় এবং কিছু হচ্ছে ড্যামেজ হওয়ার পরে যে ইনজুরি গুলো আসে সেইগুলোর থেকে আবার কিছু ডিজিজ প্রডিউসিং হয়, সেই ডিজিজ গুলো সম্পর্কে এই কোর্সে থাকবে এবং সাথে সেইগুলো ট্রিটমেন্ট গুলো আমরা এই কোর্সে আসবে। এবং ফাইনালি হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বলতে যে ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস ফ্রেশ রাখার জন্য যে এক্সপেরিমেন্ট গুলো ডিজাইন করা হয়, যেমন হচ্ছে মডিফাইড অ্যাটমসফিয়ার, মডিফাইড অ্যাটমসফিয়ারে তোমার হচ্ছে টাইম, টেম্পারেচার এন্ড হিউমিডিটি এবং হচ্ছে একই সাথে প্যাকেজিং ম্যাটেরিয়াল গুলো এখানে আসবে। এই হচ্ছে তোমাদের টোটাল কন্টেন্ট এই কোর্সে। তো হচ্ছে তমা ম্যাডাম তো শুরু করছেন তাই না? এই তোমরা আছো? জি ম্যাম। আচ্ছা, তমা ম্যাডাম কি কি পড়াইছেন এই পর্যন্ত? ম্যাম এই সাবজেক্টে তো ক্লাস নেননি ম্যাডাম। তমা ম্যাডাম এটাতে শুরু করেন না ম্যাম এখনো নেননি। তাহলে হচ্ছে যেটা আমি শুরু করি এখানে হচ্ছে কিন্তু এটা তো হর্টিকালচার ক্রপস তো তোমার ম্যাডাম নিতে চাইলেন। আচ্ছা, এই আমি হচ্ছে এখান থেকে 5 নাম্বার ইয়াতে তোমরা একটু দেখো যে
commodity treatment and effect of process parameter on the quality of end product. এটা হচ্ছে যে কি কি ট্রিটমেন্ট গুলো আছে সেই ট্রিটমেন্ট গুলো আজকে আমরা দেখবো আর কি। আর তোমরা কোথাও যদি না বুঝো অবশ্যই সাথে সাথে আমাকে জানাবা। আমি তো বুঝতেও পারতেছি না, যে তোমাদের মুখও দেখতে পাচ্ছি না যে বুঝবো যে বুঝতে পারছো কি পারছো না। তাহলে এটা আমি এটা ক্লোজ করে দেই। সাথে হচ্ছে ওকে। আচ্ছা, এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ উইন্ডোতে পোস্ট হারভেস্ট ট্রিটমেন্টস অফ ফ্রেশ প্রোডিউস। জি ম্যাম। আচ্ছা, এখানে একটু তোমরা ছোট ছোট করে নোট ডাউন করে রেখো, নইলে হচ্ছে এই পেপারটা অনেক বড় একটা পেপার। যদি হচ্ছে নোট ডাউন না করো তাহলে একেবারে ফুল পেপারই পারলে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখানে পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট অফ ফ্রেশ প্রোডিউসে যেটা বলছে যে এখানে আমাদের পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট বা টেকনোলজি যেগুলো আছে এগুলো হর্টিকালচারাল কমোডিটির ক্ষেত্রে যেটা হচ্ছে একটা গ্লোবাল ডিমান্ড আছে। কারণ হচ্ছে বর্তমানে কিন্তু সবাই আমরা চাই যে মিনিমাল প্রসেসড প্রোডাক্ট আমরা খাবো, এবং যে মিনিমাল প্রসেসড প্রোডাক্টে যেটা হয় যে তোমার ভিটামিনস এবং মিনারেলস গুলো নর্মালি ইনট্যাক্ট থাকে। আর যখনই প্রসেসিং করা হবে বা হাই টেম্পারেচারেই করো আর লো টেম্পারেচারে করো তখন কিন্তু আস্তে আস্তে কি হয় তোমার ভিটামিনস এবং মিনারেলস গুলো নষ্ট হতে থাকে অল্প অল্প করে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল ভিটামিন সির কথাই যদি আমি বলি, ভিটামিন সি কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলেও তোমার হচ্ছে আস্তে আস্তে কি হবে ডিক্লাইন করবে। আজকে যেটা ফ্রেশ প্রোডিউসের আমরা হচ্ছে ভিটামিন সি পাবো, কালকে কিন্তু সেটা পাবো না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ভিটামিন সি কিন্তু কখনোই ডিস্ট্রাকশন হবে না। এটা হচ্ছে যে মানে একেবারেই জিরো হয়ে যাবে না, কমতে থাকবে কিন্তু জিরো হয়ে যাবে না। তো এটা কি ভিটামিন সিটা কি ফার্স্ট অর্ডার রিয়াকশন ফলো করে, যে কখনোই এই রিয়াকশন শেষ হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এরকম কিছু যে মিনিমাল প্রসেস করে আমরা ফ্রুটস এন্ড ভেজিটেবলস গুলোকে কিভাবে ফ্রেশ রাখতে পারবো সেই প্রসেসিং গুলো আমরা এখানে শিখবো। আচ্ছা, নর্মালি যে ফ্রুটস এন্ড ভেজিটেবলস গুলো আছে ওয়ার্ল্ড এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার ফাও এর একটা ইয়ে আছে, এখানে দেখো 32% হচ্ছে টোটাল ওয়েটের ফুড প্রোডাক্ট হচ্ছে লস হয়। এবং হচ্ছে যে এটা যদি ক্যালোরিতে কনভার্ট করা হয় এটা হচ্ছে 24% অফ অল ফুড প্রডিউসড। এই ওয়েট লসটা বা হচ্ছে এই যে টোটাল কি বলে প্রোডাকশন লস যেটা হচ্ছে এটাকেই বলা হচ্ছে পোস্ট হারভেস্ট লস। এখন ধরো বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি এখন এই টমেটোর যে সিজন, এই আমাদের কিন্তু কি অনেক টমেটো অ্যারাউন্ড 50% টমেটো নষ্ট হয়ে যাচ্ছে, আবার বাজারে কিন্তু দাম কমছে না। কারণ কি প্রপার ম্যানেজমেন্টটা হচ্ছে না। একেবারে ফার্মার থেকে কনজিউমার পর্যন্ত যে ম্যানেজমেন্ট টুল গুলো আছে এটা এই ম্যানেজমেন্ট গুলো করা যাচ্ছে না। ফার্মার লেভেলে যদি একটা যেটা মডিফাইড অ্যাটমসফিয়ার আমরা যদি বলি, যেমন হচ্ছে তোমার কোল্ড স্টোরেজ, ওখানে যদি আমরা ফার্মার লেভেল পর্যন্ত যেতে পারতাম তাহলে কি হচ্ছে এই পোস্ট হারভেস্ট লস গুলো হতো না। আরো কিছু প্রসেস করে যদি আমরা রেখে দিতে পারতাম তাহলে এই লস গুলো আমাদের হতো না। তো সেইভাবে যে এই যে পোস্ট হারভেস্ট লস হচ্ছে, এই লস গুলো যাতে কমায় আনা যায় সেই জন্য আমাদেরকে কিছু টেকনোলজি আসপেক্টে আসতে হবে। এখন এই টেকনোলজি গুলো যত কনভিনিয়েন্ট করা যায়,
যদি হচ্ছে যে আমরা টেকনোলজিটা এমন ভাবে দিয়ে দিলাম যে এই যে বললাম কোল্ড স্টোরেজের কথা, এখন কোল্ড স্টোরেজ তো একজন ফার্মার সে প্রোভাইড করতে পারবে না, এটা একটা ন্যাশনাল লেভেলে প্ল্যান থাকতে হবে। এখন যখন প্ল্যান না থাকলো তখন কি করতে হবে, আমাদের হচ্ছে স্মল স্কেলে ছোট ছোট করে টেকনোলজিগুলো যদি আমরা ডিসেমিনেট করতে পারি তাহলে সেই টেকনোলজিগুলোতে আমাদের ফার্মাররা উপকৃত হবে। এখন এই যে পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট গুলো আছে, এখানে 3 ধরনের পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা কেমিক্যাল, একটা হচ্ছে গ্যাসিয়াস ট্রিটমেন্ট। ফিজিক্যাল ট্রিটমেন্টের ভিতরে যেগুলো হচ্ছে ফিজিক্যালি অ্যাপ্লাইড করা যায় সেটা হচ্ছে ফিজিক্যাল ট্রিটমেন্ট, আর যদি আমরা কেমিক্যাল ইউজ করি। আবার গ্যাসিয়াস ট্রিটমেন্টটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কেমিক্যালস, সেই ক্ষেত্রে কেমিক্যাল গুলো সরাসরি ফুডের কন্ট্যাক্টে আসবে, আর গ্যাসিয়াস ট্রিটমেন্ট গুলোতে কেমিক্যালস গুলো সরাসরি কন্ট্যাক্টে আসবে না, শুধুমাত্র ওই কেমিক্যালস থেকে যে ভ্যাপার তৈরি হবে, যে গ্যাসটা তৈরি হবে, সেই গ্যাসটা হচ্ছে কিসে আসবে, ফুডের কন্ট্যাক্টে আসবে, এবং সেই ফুডটাকে মোটামুটি একটা শেলফ লাইফটা ইনক্রিজ করবে। ঠিক আছে, এখন হচ্ছে যে ফিজিক্যাল ট্রিটমেন্টের ভেতরে দেখো 1 নম্বরে আছে হিট ট্রিটমেন্ট। আচ্ছা, এইটা যদি আমি এখানে একটা টেবিল আছে, ঠিক আছে, টেবুলার ফর্মে আছে, দেখো ওভারভিউ অফ পোস্ট হারভেস্ট ট্রিটমেন্ট অফ ফ্রেশ প্রোডিউস, দেখা যাচ্ছে? জি ম্যাম। এইভাবে ক্লাস নিয়ে, আচ্ছা প্রথমটাই আছে হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্ট কি, নরমালি আমরা কিভাবে হিট ট্রিটমেন্ট করি, সরাসরি ড্রাই হিটও হতে পারে, আবার ময়েস্ট হিটও হতে পারে। ড্রাই হিটের ক্ষেত্রে জাস্ট হয়তো উপরে একটা স্ট্যাক থাকবে, নিচ থেকে তোমার হচ্ছে ফায়ার দিতে হবে। আর ময়েস্ট হিটের ক্ষেত্রে স্টিম ট্রিটমেন্ট করা যেতে পারে, এবং এখানে খুব এভাবেই আছে, দেখো এখানে হচ্ছে যে সরি, এখানে হচ্ছে যে ট্রিটমেন্ট ইনক্লুড হট ওয়াটার ডিপ, মানে হট ওয়াটারের ভেতরে ডিপ করা যেতে পারে। আর একটা হতে পারে স্যাচুরেটেড ওয়াটার ভ্যাপর হিট, মানে ওয়াটার ভ্যাপারের যে হিটটা আসবে সেটা হতে পারে হট ড্রাই হিট। নর্মালি এয়ার ব্লোয়ার দিয়ে যদি আমরা ড্রাই হিট দিতে পারি সেটা হট ড্রাই হিট। আর একটা হচ্ছে হট ওয়াটার রিঞ্জ। হট ওয়াটার রিঞ্জটা হচ্ছে জাস্ট স্প্রে করে দেবো, হট ওয়াটারটা স্প্রে করে দেবো। তাহলে পার্থক্যগুলো বুঝতে পারছো, যে একটা হচ্ছে সরাসরি হট ওয়াটারের ভিতরে ডিপ করে ফেলবো, আর একটা হচ্ছে যে স্যাচুরেটেড ওয়াটার ভ্যাপার, মানে ভ্যাপার ফরমেশনে ওয়াটারটা হিটটা নিব। আর একটা হচ্ছে এয়ার ব্লোয়ার দিয়ে হট ড্রাই এয়ার পাস করব। আর একটা হচ্ছে ওয়াটার রিঞ্জ, যেটা হচ্ছে স্প্রে করে দেব ফুডের ক্ষেত্রে। এখন এই যে যে এগুলো আছে, এগুলো কি কাজ করতে পারে, এটা হচ্ছে কিছু কাজ করবে, যেমন হচ্ছে এখানে দেখো যে রিডাকশন অফ চিলিং ইনজুরি এন্ড ডিলে অফ রাইপেনিং প্রসেস বাই হিট অ্যাক্টিভেশন এন্ড এখনকার কি ওরা ঘুষ খেতে খেতে 10 তলা বিল্ডিং বানায়? না আমার 10 তলা বিল্ডিং, তাই তো? হ্যাঁ, স্মিতা ভালো আছিল টিও সাহেবের বেটিদের একটা সন্তানও আমার টিও হয়নি। আরে আমার বাপের হলো 5টা। আচ্ছা, এখানে হচ্ছে যে রিডাকশন অফ চিলিং ইনজুরি এন্ড ডিলে অফ রাইপেনিং প্রসেস বাই হিট ইনঅ্যাক্টিভেশন অফ ডিগ্রেডেশন এনজাইম, মানে এনজাইম গুলোকে ডিগ্রেডেশন করে বা অথবা ইনঅ্যাক্টিভেশন করে হচ্ছে চিলিং ইনজুরি এবং হচ্ছে রাইপেনিং প্রসেসটাকে ডিলে করতে পারে। বাই কিলিং অফ ক্রিটিক্যাল ইনসেক্ট কন্টামিনেশন, যে ইনসেক্ট গুলো আছে ছোট ছোট সেইগুলোকে সরাসরি রিমুভ করে ফেলবে অথবা মেরে ফেলবে। 3 নম্বরে আছে বাই কন্ট্রোলিং দ্য অনসেট অফ ফাঙ্গাল ডিকে, ফাঙ্গাল ডিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে কন্ট্রোল করবে। আর 5 নম্বরে যেটা হিট ট্রিটমেন্ট ক্যান বি শর্ট আপ টু 1 ইয়ার অর লং টার্ম ডিউরেশন। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে হিট ট্রিটমেন্ট ক্যান বি শর্ট অর লং টার্ম, এটা 1-2 ঘন্টাও হতে পারে, আবার হচ্ছে কন্টিনিউয়াস হিট ট্রিটমেন্টও হতে পারে। যেমন কন্টিনিউয়াস এয়ার ব্লোয়িং করা যেতে পারে একেবারে খুব স্লো স্পিডে।
আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে যে হিট ট্রিটমেন্ট করার পরে হচ্ছে ফার্ম পটেটো, মানে পটেটোর টেক্সচারটা ফার্মনেসটা বাড়তে পারে। টমেটোস, ক্যারটস অ্যান্ড স্ট্রবেরিজ টু প্রিজার্ভ দ্য কালার অফ অ্যাসপারাগাস, ব্রোকলি, গ্রিন বিনস, কিউই ফ্রুটস, মানে এখানে কিছু ফ্রুটসের নাম আছে যেগুলোতে কালারটা ডেভেলপ হয় হিট ট্রিটমেন্টের ফলে। যেমন হচ্ছে যে ব্যানানার কথাই যদি আমি বলি, যদি হিট ট্রিটমেন্ট করা হয় তাহলে কি কালার ডেভেলপমেন্টটা ভালো হয়। আবার হচ্ছে রাইপেনিংটা যদি স্লো হিট ট্রিটমেন্ট করা হয় তাহলে রাইপেনিংটাও একটু ডিলে হয়। আচ্ছা, এখানে কিছু সরি টেবুলার ফর্মে যেটা আছে যে হিট ট্রিটমেন্টের কথাই যদি আমি বলি, এখানে কি কি বেনিফিট আছে, যে রিডাকশন অফ চিলিং ইনজুরি, ডিলে অফ রাইপেনিং, কিলিং অফ ক্রিটিক্যাল ইনসেক্ট কন্টামিনেশন অ্যান্ড কন্ট্রোল ডিকে, এখানে হচ্ছে এগুলোর বেনিফিট। লিমিটেশন হচ্ছে যে হাই এনার্জি কস্ট, যদি আমি এয়ার ব্লোয়িং করি আর হট ওয়াটার ডিপ করি বা স্যাচুরেটেড স্টিম অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে অবশ্যই কস্ট অ্যাড হবে এবং সাথে লেবার কস্টটাও বাড়বে। আচ্ছা, আর হচ্ছে যে কমার্শিয়াল অ্যাপ্লিকেশন যেগুলো আছে, যে হিট ট্রিটমেন্ট গুলো কোথায় করা হয়, এটা হচ্ছে পটেটো, টমেটো, ক্যারট, স্ট্রবেরি, অ্যাসপারাগাস, ব্রোকলি, বিনস, এই কিছু যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নেবা। আচ্ছা, তারপরে এগুলো কিন্তু ফিজিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে এডিবল কোটিং যদি আমি বলি, নেক্সট হচ্ছে হিট ট্রিটমেন্টের পরে কি আসতেছে, এডিবল কোটিং। এডিবল কোটিং গুলো রিসেন্টলি খুব ওয়াইডলি ইউজ হচ্ছে, যেমন হচ্ছে তোমার কাইটোসান বা হচ্ছে অয়েল, যদি আমি ইউজ করি অয়েলের একটা লেয়ার বা হচ্ছে ওয়াক্সের লেয়ার, এগুলো এডিবল কোটিং করলে কি হয় যে ইটস প্রোভাইড এ পার্শিয়াল ব্যারিয়ার। পার্শিয়াল ব্যারিয়ার কিসের পার্শিয়াল ব্যারিয়ার? এয়ার, বাইরের এক্সটার্নাল এয়ার, সাথে হচ্ছে ইন্টারনাল এয়ার। ইন্টারনাল যে কম্পোজিশন আছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর, সেটার মাঝখানে একটা পার্শিয়াল ব্যারিয়ার তৈরি হয়, যার কারণে কি হয় যে ময়েশ্চারটা কম ইভাপোরেট হতে পারে। এবং হচ্ছে এখানে কি বলছে যে এটা একটা মডিফাইড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, যেমন কি বলছে যে এস্টাবলিশেস মডিফাইড অ্যাটমসফিয়ার অ্যান্ড প্রিজার্ভ কালার অ্যান্ড টেক্সচার, রিটেইন দ্য ন্যাচারাল অ্যারোমা। এটা হচ্ছে এডিবল কোটিং এর বেনিফিটস। আচ্ছা, এখানে এডিবল কোটিং এর আরো কিছু ব্যাপার আছে। এখানে হচ্ছে টেবিলটা হচ্ছে সবগুলোর ট্রিটমেন্টের একটা শর্ট ফর্মে নেওয়া। আচ্ছা, আচ্ছা, এখানে কি বলা হচ্ছে দেখো, এডিবল কোটিং গুলো কি হতে পারে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এডিবল কোটিংস আর কম্পোজড অফ হাইড্রোফোবিক গ্রুপ সাচ অ্যাজ লিপিড বেস ওয়াক্সেস, মানে যেগুলোর থেকে ওয়াটার অ্যাবজর্ব করবে। হাইড্রোকলয়েড or hydrophilic groups such as polysaccharide or protein based material, যেমন emulsifier ইউজ করা হয়, or integration of both groups in order to improve the functionality of the coating, মানে কোটিংটা যতভাবেই করা যাবে যাতে করে এই গ্যাস ব্যারিয়ারটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। এখন হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে নরমালি ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস রেখে দিলে এটা কি হয়, ইভাপোরেট করে, তাই না? ভেতরের ময়েশ্চার গুলো ইভাপোরেট করে তখন হচ্ছে ওয়েট লস হয়ে যাচ্ছে এবং সারফেসটা স্কুইজ হয়ে যাচ্ছে, যার কারণে যদি আমরা এডিবল কোটিং অ্যাড করতে পারি তাহলে হচ্ছে সেই কোটিং গুলো তোমার পোস্ট হারভেস্ট লাইফটাকে বাড়াই দেবে। এখন হচ্ছে যে কি কি এডিবল কোটিং নরমালি ইউজ করা হয়, এখানে দেখো কাইটোসান,
আচ্ছা, মানে বলা হচ্ছে যে কাইটোসান, অ্যালোভেরা, পলিফিনাইল অ্যাসিটেট, মিনারেলস অয়েল, সেলুলোজ অ্যান্ড প্রোটিন বেসড হ্যাভ শোন ডিজারেবল অ্যাট্রিবিউটস অন ফ্রেশ প্রোডিউস উইথ গুড ব্যারিয়ার প্রপার্টিস। মানে আমার ব্যারিয়ার প্রপার্টিসটা ভালো থাকতে হবে উইদাউট রেসিডুয়াল অর্ডার অর টেস্ট, যেগুলোর ইন ইটসেলফ কোনো অর্ডার থাকবে না বা হচ্ছে কোনো অর্ডার অ্যাবজর্ব করবে না। অ্যান্ড এফিসিয়েন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস, মানে এইটার থেকেই যদি আমার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস মানে মাইক্রোবায়োবিয়াল অ্যাক্টিভিটি চলে আসে, তাহলে কিন্তু আরো হচ্ছে প্রোডাক্টটা, আমার ফুড প্রোডাক্ট যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে। সো এটার মূল কাজ হচ্ছে গুড ব্যারিয়ার প্রপার্টিস, নো রেসিডুয়াল অর্ডার অর টেস্ট অ্যান্ড এফিসিয়েন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস। আচ্ছা, আচ্ছা, এখানে একটা টেবিল আছে দেখো, সামারি অফ এডিবল কোটিং ইউজড অন ফ্রেশ অর ফ্রেশ কাট ফ্রুটস এন্ড ভেজিটেবলস। আমাদের শুধুমাত্র ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর কথা চিন্তা করলে হবে না, সাথে ফ্রেশ কাট, যেটা বর্তমানে খুব হাইলি ডিমান্ডিং প্রোডাক্ট। ফর এক্সাম্পল, এখানে কিন্তু আমরা মার্কেটে গেলে কি 1 কেজি আপেল কিনি, তাই না? মিনিমাম 1 কেজি। বা হচ্ছে তোমার তরমুজ কিনতে গেলে বড় একটা তরমুজ কিনতে হয়, কিন্তু এটার কস্ট ইফেক্টিভ আমাদের কিন্তু হয় না। যদি আমার দরকার হয়তো অর্ধেক, কিন্তু আমরা অর্ধেকটা কিনতে পারছি না, কারণ কি ওটা কাটলে পরে বাজার থেকে নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আমরা ফ্রেশ কাট কোনো ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু এখানে তোমার কস্ট ইফেক্টিভটা অনেক ভালো হতো। এবং এই ক্ষেত্রে ফ্রেশ কাট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর ডিমান্ড কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। তোমার যতটুকু দরকার তুমি ততটুকুনি কিনলে। তো সেই ক্ষেত্রে ফ্রেশ কাটের ও কিছু তোমার হচ্ছে কোটিং ম্যাটেরিয়াল গুলো আছে। এখন হচ্ছে যে এই পারপাস অফ কোটিং গুলো, কিছু কিছু প্রোডাক্ট এখন শুধু যে কোটিং ম্যাটেরিয়াল গুলো প্রোভাইড করলে, সেই কোটিং ম্যাটেরিয়াল গুলো তো সব পারপাস সার্ভ করবে না একটা কোটিং ম্যাটেরিয়াল। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যে পারপাস ওয়াইজ তোমার কি পারপাসে কোনটা লাগবে সেটা তোমাকে আগে থেকে সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে যে গোয়ারগাম অথবা পি অর পটেটো স্টার্স প্লাস পটাশিয়াম সরবেট, এটার একটা মিক্সচার যদি আমি করি, তাহলে এটাকে এই লেয়ারটা অ্যান্টিমাইক্রোবিয়াল লেয়ারটা সলভ করবে। আবার এখানে যদি আমি বলি কাইটোসান বা মিথাইল সেলুলোজ, এটা কি করবে? অ্যান্টিমাইক্রোবিয়াল হবে, সরি অ্যান্টিঅক্সিডেন্ট হবে, আবার হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এন্ড হাইড্রোজেন ওয়াটার ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এবং এটা খুব ভালো কোয়ালিটির একটা কোটিং ম্যাটেরিয়াল। আবার যদি বলি যে এখানে আরেকটা আছে যে অ্যালোভেরা জেল, পেকটিন বেস, পেকটিন বেস যেগুলো এগুলো কিছুটা ইমালসিফায়ার, এবং এই অ্যালোভেরা জেল গুলো হচ্ছে ওভারঅল কোয়ালিটিটাকে এ করবে। এটা স্পেসিফিক কোনো পারপাস সার্ভ করবে না, কিন্তু কোয়ালিটিটা ভালো করবে। অ্যালোভেরা জেলে কি হয়, যখনই অ্যালোভেরা জেলের কোটিংটা করা হবে, একদম সারফেসটা স্ট্রং হয়ে যাচ্ছে, বাইরের থেকে কোনো ময়েশ্চার বা এয়ার ভেপার নিচে ফ্রুটসের ভেতরে যেতে পারছে না, আবার ভেতর থেকে যে ওয়াটার ভেপারটা বাইরে যেতে পারে না। তাহলে ওভারঅল কোয়ালিটিটাকে ইমপ্রুভ করে। তোমরা বুঝতে পারছো? জি ম্যাম। আর সবাই কই? জি ম্যাম, বুঝতে পারতেছি। কোথাও কোনো সমস্যা হলে বলো কিন্তু। আর তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ হচ্ছে ক্লাস তো খুব বেশি হবে না। তো যে ক্লাসগুলো নেওয়া হয় ওই ক্লাসগুলোর উপর থেকেই তোমাদের ম্যাক্সিমাম এগুলো আসবে আর কি পরীক্ষা। আচ্ছা, এখন হচ্ছে এই যে এডিবল কোটিংটা আমরা ইউজ করব, এটা তো বেশ মানে অনেক লিমিটেশন আছে। লিমিটেশন গুলো কিরকম আসতে পারে? আচ্ছা, এখানে দেখো the main limitation for the application of edible coating at the industrial level is cost scaling up.
research concept or investment for new installation of film production and coating equipment, the lack of edible material with desired physical and functional properties, as well as challenges and regulatory status for the different coating material. তার মানে হচ্ছে যে কোটিং ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো কি হচ্ছে তোমার এখনো কিন্তু ওয়াইডলি ইউজড না, এটা একেবারেই খুব বেশি দিন আগের টেকনোলজি না, যার কারণে এটা স্কেলিং আপ করার জন্য ইন্ডাস্ট্রিয়াল একটা নিউ সেট আপ দরকার হয়। যেমন হচ্ছে হিট ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো নিউ সেট আপের দরকার হয় না, মানে বড় স্কেলে যেতে হলেও, কিন্তু হিট এডিবল কোটিং এ যখন যাবে কোনো ইন্ডাস্ট্রি তখন কিন্তু ফুললি নিউ সেট আপে যেতে হবে, তখন কিন্তু কস্টটাও বেড়ে যাবে। আবার কিছু চ্যালেঞ্জ আছে, যেমন হচ্ছে রেগুলেটরি স্ট্যাটাস, মানে আমি চাচ্ছি অ্যাড করতে কিন্তু আমাদের ল সেটাকে পারমিট করছে না। যেমন হচ্ছে কিছু যদি আমি অয়েল ইউজ করি যেগুলো হচ্ছে লো কস্টে, কিন্তু আমাদের সেটার পারমিশন নেই, তো সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো আছে এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে কিছু হচ্ছে যে ব্যারিয়ার প্রপার্টিস সবগুলো কোটিং ম্যাটেরিয়ালের কিন্তু সেম না, স্পেসিফিক এই কোটিং ম্যাটেরিয়ালগুলো কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক, যে কোনো এক একটা প্রোডাক্টে, যেমন আগের চারটায় তোমাদের দেখালাম যে এটা এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম, সো এইটার ক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেক বেশি। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো কিন্তু ফিজিক্যাল ট্রিটমেন্টের ভেতরে আছে, তোমার হচ্ছে হিট ট্রিটমেন্ট, এডিবল কোটিং এন্ড ইরাডিয়েশন। ইরাডিয়েশন তোমরা হচ্ছে সবাই কম বেশি জানো, এবং তোমরা কি ইরাডিয়েশন আমাদের একটা কোর্সে ছিল, কেউ নিছিল? আলাদাভাবে কোনো কোর্সে পড়ানো হয় মানে পাইনি, কিন্তু এতে কিছু কোর্সের ভিতরে এমনি টপিকস ছিল। যেমন হচ্ছে যে এখানে কিলো গ্রে ইরাডিয়েশন যেটাকে মেজার করা হয়, এটা হচ্ছে ইউনিটটা হচ্ছে কিলো গ্রে, এবং হচ্ছে কিছু রেডিয়েটিভ ম্যাটেরিয়াল যেমন হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, এটা হতে পারে কোবাল্ট 16 আর সিজিয়াম 137। আবার হচ্ছে যে এখানে মেশিন জেনারেটেড ইলেকট্রন বিমও হতে পারে। এইগুলোতে মূল হচ্ছে তোমার একটা রেডিয়েশন তৈরি করে, সেই রেডিয়েশন দিয়ে হচ্ছে তোমার মাইক্রোবিয়াল লোডটাকে কমায় ফেলে। এবং হচ্ছে যে এখানে বলছে যে মিডিয়াম low doses of irradiation less than 1 kilogray only disrupt the cellular activity enough to inhibit the sprouting of tumors। আচ্ছা, যেটা হচ্ছে বলছে যে 1 kilogray নিচে যেমন হচ্ছে লো ডোজেস, ঠিক আছে, লো ডোজেস কি 1 kilogray নিচে যদি হয় সেটা কি করবে, শুধুমাত্র সেলের গুলোকে ডিস্টার্ব করে, কিছু কিছু ক্ষেত্রে যেমন স্প্রাউটিং এর কথা বলা হচ্ছে অর ডিলে অফ সেনেসেন্স, তার মানে হচ্ছে যে স্প্রাউটিংটাকে কমাবে এবং সাথে সেনেসেন্সটাকে বন্ধ করবে। আর যদি মিডিয়াম ডোজে যায়, মিডিয়াম ডোজটা কত, 1 থেকে 10 কিলোগ্রে টু রিডিউস দ্য মাইক্রোবিয়াল লোড, হোয়াইল হাই ডোজেস এটা হচ্ছে মোর দেন 10 কিলোগ্রে, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া স্পেসিস এবং পেস্টকে কন্ট্রোল করবে। তাহলে যদি এটা হচ্ছে আমার পারপাস অনুযায়ী আমি ইউজ করতে পারবো, যদি একের নিচে আসে তাহলে হচ্ছে মাইক্রোবিয়াল লোডটাকে কিছু ইন্টারাপ্ট করবে, কিন্তু মাইক্রোবিয়াল লোডটা ফুললি ডিস্ট্রয় হবে না, শুধুমাত্র কিছু এনজাইমিক অ্যাক্টিভিটিটাকে কমাবে। আর যদি মিডিয়াম ডোজের হয় তাহলে হচ্ছে মাইক্রোবিয়াল লোডটাকে কমাই দিবে, আর হাই ডোজে হলে তোমার মাইক্রোবিয়াল লোড যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গি এবং সাথে সাথে কিছু পেস্টটাকেও কম করে দিবে, ঠিক আছে। আর এখানে কিছু কিছু আছে যে রেডিয়েশনে কোনটার জন্য কত লাগবে এটা তোমরা একটু দেখে নেবা। আচ্ছা, এখন আসি, এই তিনটা গেল ফিজিক্যাল ট্রিটমেন্ট, এখন হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট। কেমিক্যাল ট্রিটমেন্টের ভেতরে প্রথমেই আছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল এন্ড অ্যান্টি ব্রাউনিং এজেন্ট। এখানে কিছু
আচ্ছা, অ্যান্টি ব্রাউনিং এবং অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টের ভিতরে কিছু আছে, যেমন হচ্ছে পারক্সি অ্যাসিটিক অ্যাসিড। এখানে বলা হচ্ছে যে ক্লোরিন বেস সলিউশন, নরমালি এটা কিন্তু ওয়াইডলি এস্টাবলিশ, যেমন ক্লোরিন সলিউশনের ভিতরে ওটা ফ্রেশ প্রোডিউসটাকে চুবাই উঠায় রাখে। এটার কারণটা কি কেউ বলতে পারো? ক্লোরিন কেন ইউজ করা হয়? এই তোমরা আছো? জি ম্যাম আছে। জি ম্যাম। কয়জন আছো দেখি, একটু ভিডিওটা অন করো। জি ম্যাম আছে। তোমাদের তো নাকি হচ্ছে তোমরা কি ক্লাস করো? না ম্যাম আমরা ক্লাস করি ম্যাম। আমার এখন লাগবে না, একটু পরে। আচ্ছা, একটু ভিডিওটা অন করো, তোমাদেরকে দেখি। তোমাদের সঙ্গে কি আমি আগে কোনো ক্লাস নিছি তোমাদের? বায়োটেকনোলজিতে কয়দিন ক্লাস? বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিছিলেন ম্যাম মনে হয়। জি ম্যাম, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তো সবাই কয়েকজন তোমরা ছিলেন। আচ্ছা, আজকে এসে নাই কে কে? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আনমিউট করো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এই ক্লোরিন যে ইউজ করা হয় ক্লোরিনেটেড ওয়াটারে, যে নরমালি এটা কিন্তু ওয়াইডলি ইউজড প্র্যাকটিস। তো সেই ক্ষেত্রে ক্লোরিনে কেন দেয়? এটা তো ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয়। এটা একেবারে প্রিলিমিনারি স্টেজে সারফেস ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, এখন নরমালি হচ্ছে যে ক্লোরিনেটেড ওয়াটারে যখনই এটাকে রিন্স করবে, তখনই কিন্তু কি হবে, এটার নরমাল যে ওয়াটারটা আছে সেটা একটা সারফেস ক্লিন করে দিবে অটোমেটিক্যালি, এবং ক্লোরিনটা কি করবে, এখানে যে উপরের যে মাইক্রোবিয়াল লোডটা আছে সেটাকে কমায় ফেলে। তো এই ক্ষেত্রে যে শুধু ক্লোরিন বেস সলিউশন না, সাথে কিছু পারঅক্সি অ্যাসিটিক অ্যাসিড, অর্গানিক কিছু অ্যাসিড ইউজ করা যেতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড, আর ইলেকট্রোলাইজড ওয়াটার। ইলেকট্রোলাইজড ওয়াটারও কি করবে, এটাকে যে ইলেকট্রোলাইজড ওয়াটারের যে আয়ন গুলো আছে, এটা ওই ইসের মতো, কি বলে, ইরাডিয়েশনের মতো মাইক্রো অর্গানিজমের কে সারফেস অ্যাক্টিভ করে সেটাকে ডিস্ট্রাকশন করবে। তো এইগুলো হচ্ছে যেমন হচ্ছে যে সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট মানে কি, সারফেসে যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে অ্যাবজর্ব করে নেবে বা সেগুলোকে বাইন্ড করে সেটাকে রিমুভ করতে হবে। ডিটারজেন্ট এন্ড সলভেন্ট এবং হচ্ছে কাপল অফ হচ্ছে যে ফিজিক্যাল ম্যানিপুলেশন হতে পারে, এবং এইগুলো কি করবে যে মাইক্রোবিয়াল, তোমরা একটু আরে ওইটার হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি হচ্ছে আপনার কোর্স যেগুলো আমার তো একটাই, আমি মোটও করতে পারতেছি না। আচ্ছা, শেয়ারটা
এই তোমরা আছো? জি ম্যাম। Sorry, ম্যাম একটু ইন্টারাপ্ট হলো আর কি। আচ্ছা, এখানে তোমাদের এই শীটটা আমি দিয়ে দিব। এটার থেকে মানে ফুল পেপারটাই তোমাদের করতে হবে, ঠিক আছে? তো অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্ড ব্রাউনিং এজেন্ট যেগুলো আছে এখানে ডিটেলসে আছে এবং কোনটার কি পজিটিভ ইফেক্ট, কোনটার হচ্ছে কিছু নেগেটিভ পয়েন্টস গুলো আছে, সেই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিবা। এখানে জাস্ট হচ্ছে কিছু একটা ফিগার আছে, দেখো। এখানে বলা হচ্ছে যে নাইট্রাস অক্সাইড যে ফিউমিগেশন করা হচ্ছে, নাইট্রাস অক্সাইড অন কাইন্ড অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এখানে যে ফিউমিগেশন করা হচ্ছে এটাতে তোমার হচ্ছে রেসপিরেশন রেট এবং ইথিলিন প্রোডাকশন রেটটা কি চেঞ্জ আসতেছে, এটা একটা জাস্ট কমন একটা বিষয়। এখানে দেখো যে রেসপিরেশন রেটটা দুইটার ক্ষেত্রে বাড়তেছে, বাড়ার পরে আবার হচ্ছে, কিন্তু নর্মালি যেটা কন্ট্রোলের যেটা সেটাতে আসছে কত দিনে, 2 দিনের এসেই পিকে চলে আসছে। আর নাইট্রাস অক্সাইড ফিউমিগেশনের ফলে পিকে গেছে 6 দিনে, তার মানে 4 দিন হচ্ছে পোস্ট হারভেস্ট ডিলেটা হচ্ছে। সেম অ্যাজ ইথিলিন প্রোডাকশন রেটটাও একই অবস্থায়, যেমন হচ্ছে ইথিলিন প্রোডাকশন রেটটা দেরিতে পিকে যাচ্ছে। আবার এখানে আসছে যে সরি, এটা হচ্ছে দুইটার ক্ষেত্রে দুইটা ফোর্স মেবি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে আর এটা হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস মানে লো টেম্পারেচারে। একটু পরে 5-7 মিনিট পরে। আচ্ছা, এই কোল্ড স্টোরেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেসপিরেশন রেটটা কিন্তু আপ ডাউন করছে, দুইটার ক্ষেত্রে আপস এন্ড ডাউন হচ্ছে। এটার কারণ কি বলতো? কি হতে পারে এটার কারণ? কোল্ড স্টোরেজের ক্ষেত্রে নর্মাল টেম্পারেচারের প্যাটার্ন ঠিক আছে, কিন্তু কোল্ড স্টোরেজের ক্ষেত্রে দুইটারই আপস এন্ড ডাউন হচ্ছে। নর্মালি কিন্তু একটা রেসপিরেশন রেট এবং ইথিলিন প্রোডাকশন রেট একটা কার্ভ ফরমেশনে যায়, বাড়ে আবার কমে। তো এই জায়গায় আপস এন্ড ডাউন হচ্ছে কেন? অতিরিক্ত লো টেম্পারেচারের জন্য মেবি। তো লো টেম্পারেচার না, লো টেম্পারেচার এখানে দেখো 13 ডিগ্রি। আচ্ছা 13 ডিগ্রি। এটার ক্ষেত্রে এমন হতে পারে যে টেম্পারেচার তো হচ্ছে তোমার কোল্ড স্টোরেজে রাখা হয়েছে, ঠিক আছে? তারপরে স্যাম্পলগুলো ওখান থেকে বের করে এনে নর্মাল টেম্পারেচারে তোমার হচ্ছে এই রেসপিরেশন রেট এবং ইথিলিন প্রোডাকশন রেটটা মেজার করা হয়েছে হয়তো। এখন তখন কি হয়, ওই লো টেম্পারেচারের থেকে যখন নর্মাল টেম্পারেচারে এনে রাখা হচ্ছে তখন কিন্তু একটা হিট স্ট্রেস পড়ে। হিট স্ট্রেস পড়ার কারণে কিন্তু এই কোনোটাই হয়তো কম, কোনোটাই একটু বেশি হচ্ছে, তখন কিন্তু এই নর্মাল বিহেভিয়ার শো করে না। তখন একটু মানে যখনই টেম্পারেচার কন্ট্রোল করা হচ্ছে তখন বিহেভিয়ারটা ফ্রুটস এন্ড ভেজিটেবলস চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম। এখানে নাইট্রিক অক্সাইড এবং ট্রিটমেন্টের ভিতরে, কেমিক্যাল ট্রিটমেন্টের ভিতরে সালফার ডাইঅক্সাইড ট্রিটমেন্টটাও আছে। সালফার ডাইঅক্সাইড ট্রিটমেন্ট তোমরা বেশ কয়েক জায়গায় করছো, যেটা যে কেএমএস দিয়ে করে, যেটার মূল সোর্স হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড প্রোডাকশন হয়। সেই সালফার ডাইঅক্সাইডটাকে অক্সাইডটা হচ্ছে কি করে তোমার ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর অ্যান্টি ব্রাউনিং এজেন্ট হিসেবে কাজ করে, যার কারণে হচ্ছে সেনেসেন্সটা একটু বা হচ্ছে পোস্ট হারভেস্ট লসটা ডিলে হয়, রাইপেনিংটাও হচ্ছে ডিলে হয়। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা গ্যাসিয়াস ট্রিটমেন্টটা পড়বো।
তোমাদের যদি 12টায় ক্লাস না থাকে বুঝছো, তাহলে হচ্ছে নেক্সট বুধবারেও আমি 12টায় ক্লাস নিব। আমাদের সিআর মানে কথা বলে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা তোমাদেরকে এখন আমি এখানে সেন্ড করলেই তো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, তাই না? আচ্ছা তোমাদের একটা ফাইল আমি পাঠাইছি, দেখো এখান থেকে ডাউনলোড করে রাখো। একজন দুইজন করে রাখলেও হবে, পরে সবাইকে দিয়ে দিলে। তোমাদের স্টুডেন্ট কতজন? 35? জি ম্যাম। এখানে শো করছে 30 জন, 5 জন অ্যাবসেন্ট। আচ্ছা তোমরা ডাউনলোড করতে পারছো কেউ? জি ম্যাম, ডাউনলোড হয়েছে। আচ্ছা তো ঠিক আছে, তোমাদের কি কিছু বলার আছে? না হলে আজকে ক্লাস শেষ করে দেই, নেক্সট দিন হচ্ছে বাকিটা নিব।